শ্রীভূমিতে এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে জাল সনদপত্র দাখিলের অভিযোগ জেলা আদালত হয়ে শেষ পর্যন্ত মামলা গড়ায় হাইকোর্টে। দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার অন্তর্গত ইলাশপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর নগরিয়া ওয়ার্ডের সদস্যা শামিমা ফেরদৌস চৌধুরী মনোনয়নপত্র জমা দেওয়ার ভুয়ো শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দাখিল করেন এবং শেষ পর্যন্ত এক ভোটেও জিতে যান। এই মুহূর্তে সরাসরি কথা বলে নেব, রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, এই মুহূর্তে ঠিক কি অভিযোগ রয়েছে, কি জানতে পারছো? দীপনা, দেখো, প্রথম যে বিষয় সে বিষয় হলো পঞ্চায়েত নির্বাচন মানেই যে গৃহকন্দল, পঞ্চায়েত নির্বাচন মানেই যে গ্রামে এক ঝগড়াঝাটির সৃষ্টি হওয়া, সেটা অতীতকাল থেকেই চলে আসছে। পঞ্চায়েতের যেসব বিশেষ করে গ্রুপ মেম্বার যারা আসলে পঞ্চায়েতে তারা বা নির্বাচনে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে এরকম প্রবণতা যথেষ্ট আমরা দেখতে পেয়েছি। আর এবার যে ঘটনা প্রকাশ্যে এলো, সেই ঘটনা হচ্ছে এক পরিবারেরই দুই জায়ের মধ্যে আইনি লড়াই। অর্থাৎ ইলাশপুর গাঁও পঞ্চায়েত, যেটা হচ্ছে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত ইলাশপুর গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে দুজন মহিলা আসলে ৮ নম্বর ওয়ার্ডে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। দুই মহিলাই কিন্তু একই পরিবারের, অর্থাৎ সম্পর্কে তারা একজন আরেকজনের যা। একজন হচ্ছেন হামিদা বেগম চৌধুরী, আরেকজন হচ্ছেন শামিমা ফেরদৌস চৌধুরী। যে দুইজনের মধ্যে যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, সেই প্রতিদ্বন্দ্বিতায় দেখা গিয়েছিল যে হামিদা বেগম চৌধুরী এক বুটে তিনি পরাজয় বরণ করেছিলেন। এমনকি শামিমা ফেরদৌস চৌধুরী যখন নিজের আসলে মনোনয়ন দাখিল করেছিলেন, তখনও কিন্তু হামিদা বেগম চৌধুরী আপত্তি দর্শিয়েছিলেন যে উনার যে শিক্ষাগত যোগ্যতা বা যে সার্টিফিকেট রয়েছে, উনার এডুকেশনাল সার্টিফিকেট, সেই সার্টিফিকেট অর্থাৎ ফেক সার্টিফিকেট, সেটা তিনি আসলে মূলত অভিযোগ করেছিলেন। কিন্তু সেই অভিযোগ টিকেনি, কারণ ওনার হাতে কোনো ধরনের প্রমাণপত্র ছিল না। কিন্তু যখন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হলো, পঞ্চায়েত নির্বাচনের পর যখন ভোট গণনা হলো, তখন দেখা গেল ইলাশপুর গাঁও পঞ্চায়েতের অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের শামিমা বেগম চৌধুরী এবং হামিদা বেগম চৌধুরীর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হলো। প্রথমে দেখা গেল যে সেই ভোট গণনায় রেজাল্ট ড্র হলো, তারপরে আরও একবার ভোট গণনা করা হলো। প্রথমে এক বুটে জয়ী হলেন, অর্থাৎ শামিমা ফেরদৌস চৌধুরী। তখন কিন্তু আবারও চ্যালেঞ্জ করা হয় যে রিকাউন্টিংয়ের জন্য, তখন আবার রিকাউন্টিং হয়েছিল। রিকাউন্টিংয়েও দেখা গিয়েছিল ড্র হয়েছিল, তারপরে আবার টস হলো, তারপরে আবার কাউন্টিং হলো, তারপরে আবার কিন্তু শামিমা ফেরদৌস চৌধুরী জয়ী হলেন। কিন্তু তারপরে দেখা গেল যে হামিদা বেগম চৌধুরী, যিনি বিগত দিনে এই পঞ্চায়েতেরই তিনি পঞ্চায়েত প্রতিনিধি ছিলেন, সভানেত্রী ছিলেন, এমনকি আঞ্চলিক পঞ্চায়েতেও তিনি প্রতিনিধিত্ব করেছিলেন, সেই হামিদা বেগম চৌধুরী মূলত একটি আরটিআই করলেন। যে আরটিআইয়ের উত্তর আসলো যে শামিমা ফেরদৌস চৌধুরী মূলত তিনি সংস্কৃত টুল বোর্ড থেকে সার্টিফিকেট নিয়েছেন 2013 সনে, সেই সার্টিফিকেট তিনি নিয়েছিলেন। এবং তারপরেই সেই কথা স্পষ্ট হওয়ার পর দেখা গেল যে বড় যা, যিনি হামিদা বেগম চৌধুরী, তিনি আসলে শামিমা ফেরদৌস চৌধুরীর উপর আসলে আইনি প্রক্রিয়া গ্রহণ করলেন। গুয়াহাটি হাইকোর্টে একটি মামলা দায়ের করলেন, তৎসঙ্গে তিনি পাথরকান্দি পুলিশ থানায় একটি মামলা দায়ের করলেন। কিন্তু এই সমগ্র বিষয়টিকে ঘিরে দেখা গেছে যে এই পঞ্চায়েত, অর্থাৎ ইলাশপুর গাঁও পঞ্চায়েতের দুটা ওয়ার্ডে মূলত একই পরিবারের 3 জন গৃহবধূ তারা মাঠে নেমেছিলেন প্রতিদ্বন্দ্বিতায়। একজন 5 নম্বর ওয়ার্ডে যিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন একই পরিবারের, তিনি কিন্তু জয়ী হয়েছেন। অপরদিকে 8 নম্বর ওয়ার্ডের এই যে সমস্যা, এই সমস্যাকে ঘিরে যথেষ্ট চর্চা অব্যাহত রয়েছে। যেহেতু আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে ভোট গণনার দিনও কিন্তু এক প্রকার যে নেক টু নেক ফাইট আমরা দেখতে পেয়েছিলাম। এক ভোটের ব্যবধানে শামিমা ফেরদৌস চৌধুরী তিনি জয়ী হতে সক্ষম হয়েছিলেন। কিন্তু শামিমা ফেরদৌস চৌধুরী আসলে প্রথম পঞ্চায়েতের নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অপরদিকে যদি হামিদা বেগম চৌধুরীর কথা বলি, তবে তিনি কিন্তু একজন পুড়খাওয়া মহিলা, তিনি আগেও কিন্তু এই পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেছেন। অন্যদিকে যেহেতু এই বিষয়ে যখন আরটিআই করা হলো, তখন কিন্তু উপপরিচালক প্রসন্ন বরা আরটিআইয়ের যে জবাব দিয়েছিলেন, সেই জবাবে দেখা গিয়েছিল যে শামিমা ফেরদৌস চৌধুরী মূলত সংস্কৃত টুল বোর্ড থেকে তিনি সার্টিফিকেট পেয়েছেন, যেটা ছিল 2015 সালের। এবং এই সমগ্র ঘটনাকে ঘিরেই এক প্রকার আইনি জটিলতা এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েতের যে সভাপতি চয়ন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু বিভিন্ন জায়গায় অনুরূপ ঘটনা সংঘটিত হয়েছে। কোথাও যদি বাল্যবিবাহের ঘটনা প্রকাশ্যে আসছে, কোথাও আবার সেই শিক্ষাগত যে যোগ্যতার সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জালিয়াতির ঘটনাও কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করেছে। এমনটাই আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বর্তমানে যে অসম সরকার, সেই অসম সরকার স্বচ্ছ এবং সুস্থ একটি পঞ্চায়েত গঠনের লক্ষ্যে মূলত যে প্রক্রিয়া গঠন করেছিলেন, যে যাতে এবার পঞ্চায়েত নির্বাচনে কোনো ধরনের সভাপতির কোনো পদ থাকবে না, মূলত
যেরকম মিউনিসিপ্যালিটিতে দেখা যায় যে ওয়ার্ড সদস্যরা মিলেই সভাপতি নির্বাচন করেন, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল যে এবার ঘোড়া কেনা বেচার প্রবণতাটা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। এই ধরনের অভিযোগ, বিশেষ করে সার্টিফিকেট জালিয়াতির যেসব অভিযোগ, সেই সব অভিযোগও কিন্তু প্রকাশ্যে আসতে শুরু করেছে। অপরদিকে আমরা আবারও চলে আসছি সেই ইলাসপুর পঞ্চায়েতের 8 নম্বর ওয়ার্ডের সেই প্রসঙ্গে। যেহেতু বলেছিলাম আমি, হামিদা বেগম চৌধুরী যিনি মামলা করেছেন গুয়াহাটি হাইকোর্টে, সেই গুয়াহাটি হাইকোর্টের যে মামলা, সেই মামলার নম্বর হচ্ছে SE/MISC/18/2025/178, অর্থাৎ বা ওনার যে অভিযোগ, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে গুয়াহাটি হাইকোর্ট WP C 3725/2025 নম্বরের একটি মামলা আসলে দায়ের করেছিলেন হামিদা বেগম চৌধুরী। এবং সেই মামলার শুনানি যখন হবে, অর্থাৎ সেই মামলার সমস্ত বিষয়টা যখন আদালত শুনানি গ্রহণ করবে, তখন কিন্তু সেই বিষয়টা আরও কিন্তু আমরা দেখতে পাবো যে বিষয়টা আরও স্পষ্ট হচ্ছে যে এমন ধরনের ঘটনা, বিশেষ করে যে শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট জালিয়াতির ঘটনা আমরা অহরহ দেখতে পাচ্ছি। বিগত কয়েকদিন থেকেই কিন্তু বিভিন্ন পঞ্চায়েত এলাকা থেকে এমন ধরনের অভিযোগ উত্থাপন হয়েছে। এমনকি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এর আগেই উনি বলে রেখেছিলেন যে বাল্য বিবাহের সাথে জড়িত বা যদি কেউ এই ধরনের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটে জালিয়াতি করে, তবে তাদের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু এই সমগ্র বিষয় যখন আইনি প্রক্রিয়ায় চলে যায়, যখন আদালতের হস্তক্ষেপ ঘটে, তখন কিন্তু সমস্ত বিষয়টা যথেষ্ট প্রক্রিয়াগত এক প্রকার, যদি বলি তবে প্রক্রিয়াগত এক প্রকার লম্বা প্রক্রিয়া হয়ে যায়। তখনই কিন্তু সেই সমস্যা কিছুদিনের জন্য এক প্রকার সেই সমস্যা হয়েই থাকে। কিন্তু যেহেতু ইলাসপুর পঞ্চায়েতের সভাপতি নির্বাচন প্রক্রিয়ার যে তারিখ, সেই তারিখ এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। সেই তারিখ যখন নির্ধারিত হবে, অর্থাৎ যখন উন্নয়ন খণ্ড কার্যালয় থেকে সেই তারিখ নির্ধারিত করা হবে যে ইলাসপুর পঞ্চায়েতের সভাপতি চয়ন কখন অনুষ্ঠিত হবে, তখনও কিন্তু আরও একটা রোমাঞ্চকর এপিসোড আমরা দেখতে পাবো। কেননা অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ মিষ্টু।